পক্ষেই আমাদের এই রেল মিউজিয়াম ডেস্টিনেশন। নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, দুপুরের রোদ্দুর পড়তে না পড়তেই আমরা আজকে বেরিয়ে পড়েছি নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে। আর সেখানে যেতে হলে আমাদের প্রথমেই আজকে যেতে হবে হাওড়া ময়দানে। তাহলে চলুন। আমরা পৌঁছে গেছি হাওড়া ময়দান। তো আমরা যাচ্ছি এবার হাওড়া ময়দান মেট্রো স্টেশনে চলে যাচ্ছি। বন্ধুরা, আজকের দিনটা দেখুন, পুরোপুরি মেঘমুক্ত আকাশ, সূর্যের আলোয় যেন চারদিকটা উদ্ভাসিত হয়ে আছে। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাতেই, এটার তলাতেই আছে মেট্রো স্টেশনটা। মেট্রো কাজ হওয়ার পরে এই জায়গাটা এরকম পরিত্যক্ত হয়ে রয়েছে। তো চলুন, আমরা এর পাশের রাস্তাটা ধরে 2-3 মিনিট হাঁটা দিলেই হাওড়া ময়দান মেট্রো স্টেশনটায় পৌঁছে যাব। যাকে আপনাদের সাথে পরে কথা বলছি, আগে এই ব্যস্ততম রাস্তাটাকে ভালোভাবে পার করে নেই, কারণ এই রাস্তাটা পার করাটা অনেকটাই সত্যি কথা বলতে গেলে ভয় লাগে। আমরা এখন যেখানে এসেছি এখান থেকে আমরা স্টেশনটা দেখতে পাচ্ছি। বেশি না, ওই মিনিট 5 হাঁটা পথ আমাদের সেখানে পৌঁছাতে লাগবে। চলুন তাহলে। বলছিলাম যে হাওড়া ময়দানটা কলকাতার একটি যমজ শহর, আপনারা জানেন, কিন্তু মেট্রো কানেক্ট হওয়ার পরে যখন দুটো শহরের সংযুক্তিকরণ হয়ে যায় তখন এই জায়গাটার গুরুত্ব যেন আরও বহুলাংশে বেড়ে গিয়েছে। আর এই জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে আপনি এখানে যখন আসবেন তখন দেখবেন যে সত্যি যেন একটা বৃহত্তর কলকাতার রূপ। আর এখান থেকে দাঁড়িয়ে আপনারা জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনারা কলকাতা চলে যেতে পারছেন গঙ্গার নিচ দিয়ে। যেটা আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি যে হাওড়া ময়দানের অন্যতম একটি দ্রষ্টব্য স্থান শরৎ সদন। দেখুন, আজকের এই মেঘমুক্ত আকাশে সূর্যের রশ্মিতে এই শরৎ সদনটার অপূর্ব লাগছে দেখতে, এমনটা সচরাচর দেখা যায় না আর কি। তাহলে আমরা পৌঁছে গেলাম হাওড়া ময়দান, তাই তো? হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রোতে যাওয়া নামবো, সেখান থেকে ওই 10 মিনিটের মতো হাঁটার রাস্তা আছে, টোটোতে যাওয়া যায়। চলো তাহলে যাওয়া যাক। আরও একবার তুমি আমার সাথে আসার সুযোগ পেয়েছো, তাই না? সেই উদ্বোধনের দিন এসেছিলাম, আবার একবার এলাম, তাই না? মাঝখানে অনেকবার যাতায়াত করা হয়ে গেছে, কিন্তু ভিডিও করা হয়নি। চলো। এই মেট্রো স্টেশন আমি আজকে অন্য একটি ঘোরার উদ্দেশ্যে যাচ্ছি, অথচ আমার ভাবলে অবাক লাগে আমাকে রোজ সোম থেকে শুক্র এই মেট্রো স্টেশন এখানেই আসতে হয়। এখান থেকে যেতে হয়, আবার ফিরে এখানেই আসতে হয়। তাই আজকের দিনটা একটু স্পেশাল মনে হচ্ছিল, কারণ আজকে আমি যাচ্ছি কিন্তু জাস্ট ঘোরার উদ্দেশ্যে, কোনো ব্যস্ততা নেই আমার মধ্যে। চলুন, মেট্রো দাঁড়িয়ে আছে, আমরা আর দেরি না করে উঠে পড়ি। এই দেখুন বন্ধুরা, ট্রেন মেট্রোতে চাপতে না চাপতে আমরা হাওড়াতে চলে এলাম। জাস্ট 2 মিনিটের জার্নি ছিল। দেখুন বন্ধুরা, যেদিন থেকে মেট্রো চালু হয়েছে সেদিন থেকে আমি মেট্রো চড়ছি, কিন্তু আরও একটা ব্যাপার উল্লেখ করার জন্য বলার ব্যাপার রয়েছে যে আজ পর্যন্ত আমি কিন্তু এই হাওড়া স্টেশনে কিন্তু নামিনি। এই প্রথমবার আমি হাওড়া স্টেশনে নেমেছি। ঠিক আছে বন্ধুরা, গল্প পরে করছি, আপনারা একবার ভালো করে চোখ বুলিয়ে নিন এই বিশালাকার হাওড়া মেট্রো স্টেশনটা। হ্যাঁ, এই কথাটাও ঠিকই বলেছে যে আমি কিন্তু প্রচুরবার যাতায়াত করছি মেট্রোতে, প্রায় 2 মাস ধরে। হাওড়া স্টেশন
তো বন্ধুরা, আপনারা তো জানেনই যে এই হাওড়া মেট্রো স্টেশনটা হচ্ছে দেশের গভীরতম মেট্রো স্টেশন। আপনারা এসকালেটারগুলোর যে উচ্চতা সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সত্যিই গভীরতম। এত বড় এসকালেটার অন্য মেট্রো স্টেশনগুলোতে কিন্তু দেখা যায় না। মাটির ওপরে উঠতে গেলে আপনাদের কিন্তু এরকম দুটো এসকালেটারে চড়তে হবে। আপনারা দেখতে থাকুন শুধু। এসকালেটারটা বেশি প্রচুর। আর একটা আছে। আমরা ওই বাইরে যেতে ওদিক দিয়ে যেতে হবে। বন্ধুরা, আপনারা যারা এখনও হাওড়া মেট্রো স্টেশনে আসেননি, আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তত একবার চলে আসুন। দেখুন, এক অনন্য অভিজ্ঞতা আপনারা নিয়ে যেতে পারবেন। আর হ্যাঁ, এখন যে আমরা ওই এসকেলেটারটা উঠেছি, এটাই আমাদের শেষ এসকেলেটার। আর এই এসকেলেটারটার মাধ্যম দিয়ে আমরা কিন্তু স্টেশন থেকে বেরোতে পারি। হ্যাঁ, এটা তো অনেকগুলো মানে ফ্লোর উপরে উঠতে হচ্ছে মনে হচ্ছে, যেন মনে হচ্ছে আমি গভীরতম মেট্রো স্টেশন না, মানে ভারতবর্ষের গভীরতম মেট্রো স্টেশন। আমার তো মনে হয় আমি প্রায় 3 তলার মতন হাইট প্রায় নিচে থেকে উঠলাম আর কি। আর এসকেলেটারগুলো সিঁড়িগুলো সেই লম্বা লম্বা, আর সিঁড়িগুলো বেশ খাড়া আর কি। তাহলে আমরা চলে এসেছি। তাহলে বন্ধুরা, প্রায় 3 তলা গভীরতা থেকে আমরা সূর্যের আলো দেখতে পেয়েছি। এখন যে রাস্তাটা দিয়ে আমরা বেরোচ্ছি, মানে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পথে আপনাদের এখান থেকে আপনারা যদি কেউ ট্রেন ধরতে চান, তাহলে এখান থেকে দুটো ভাগ আপনারা পেয়ে যাচ্ছেন। 1 থেকে 15 যাওয়ার জন্য একটি রাস্তা, আর 15 থেকে 23 যাওয়ার জন্য আরেকটি পথ। তো চলুন, আমরা তো আর ওই রেলওয়ে স্টেশনে ঢুকবো না, আমরা তো যাচ্ছি মিউজিয়ামের দিকে। তাহলে আমাদের স্টেশনে ঢোকার প্রয়োজন নাই। চলুন তাহলে আমরা একদম সরাসরি স্টেশন রাস্তার দিকে এগোতে থাকি। তাহলে বন্ধুরা, এখন আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এটা হচ্ছে 15 নাম্বার এবং 17 নাম্বার, দুটোর মাঝখানে যে 16 নাম্বারের যে একটা গ্যাপ দিয়ে একটা রাস্তার মতো রয়েছে, সেই রাস্তাটা দিয়ে আমরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আর এই ট্যাক্সি স্ট্যান্ডের থেকে আপনারা ডান দিকে চলে গেলে পর আপনারা রেলওয়ে মিউজিয়ামের দিকে চলে যেতে পারবেন। আর বাঁ দিকে যদি আপনারা টার্ন নেন, তাহলে কিন্তু আপনারা হাওড়া ব্রিজের দিকে। চলুন তাহলে জায়গাটা একবার আপনারা ভালো করে দেখে রাখুন, আপনাদের এই জায়গাগুলো মনে করতে সুবিধা হবে। বলো, প্রথমবার তোমার হাওড়া মেট্রো স্টেশন এসে কেমন লাগে? হ্যাঁ, আমার কাছে তো বেশ কিছুটা ভাবা চাকা প্রথমে খেয়ে গেছিলাম, এটা বলে লাভ নেই, কিন্তু ধীরে ধীরে সেই সঠিক পথটাকে খুঁজে বের করলাম। আর বের করার পরে তো বেশ ভালোই লাগছে। তো চলুন তাহলে আর আমরা হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাওড়া গোটা স্টেশনের বাইরেটা আমরা দেখার সুযোগ পাচ্ছি, এটা কিন্তু ঠিক। চলো তাহলে আর দেরি না করে আমরা এবার আমাদের গন্তব্যে চলে যাই। ও হ্যাঁ, আমাদের গন্তব্যের কথা তো আপনাদের বলা হয়নি। আমাদের গন্তব্য আজকে হাওড়া রেল মিউজিয়ামে আমরা কি করে যাব, সেই পথটাই আপনাদেরকে একবার ভালো করে দেখাচ্ছি। চলুন তাহলে। বন্ধুরা, এখন যে রাস্তাটা হাঁটছি, মানে এটা ভীষণই সুন্দর লাগছে জায়গাটা। আর আশা করি যে কোনো এখানে পথযাত্রীদের ভীষণ ভালো লাগবে। কিন্তু ব্যাপার হলো যে এই যারা রোজকার যাত্রী, তারা কিন্তু এই দিকটার দিকে সাধারণত আসেন না, কারণ তাদের আসার প্রয়োজন পড়ে না, কারণ তাদের যা যাত্রা পথ ওই 1 থেকে 15-র মধ্যেই ওই নিউ কমপ্লেক্সে। আর ওল্ড কমপ্লেক্স থেকে আপনারা জানেন বেশিরভাগ সেই দূরপাল্লার ট্রেনগুলো এই ওল্ড কমপ্লেক্স থেকে ছাড়ে। রংটা কি সুন্দর না? এরকম ফুল আগেও দেখেছি। ভীষণ সুন্দর। তাহলে বন্ধুরা, এই হাওড়া রেল মিউজিয়ামের দিকে যেতে যেতে আমরা এই মিউজিয়ামটা সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি। এই মিউজিয়ামটা ভারতবর্ষের দ্বিতীয় রেল মিউজিয়াম। প্রথম মিউজিয়াম দিল্লি, আর দ্বিতীয় হয়েছে এই হাওড়াতে। মিউজিয়ামটা 2006 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই মিউজিয়ামটা ফরশোর রোডে অবস্থিত। এই হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে মাত্র 500 মিটারের মতো ডিস্টেন্স, আর হাওড়া মেট্রো স্টেশন থেকে 750 মিটারের ডিস্টেন্স। মূলত হাঁটা পথ, তবে আপনি চাইলে টোটোয় করেও চলে যেতে পারবেন। এত বেশি হাওয়া দিচ্ছে যে আমার ওড়না বারবার উড়ে যাচ্ছে। আপনারা হাওড়া স্টেশন বা হাওড়া মেট্রো স্টেশন থেকে কিভাবে আসবেন এই মিউজিয়ামটা, সেটা দেখানোর জন্য আমরা হেঁটেই মূলত এগোচ্ছি। তো আপনাদের রাস্তাঘাটগুলো সমস্ত কিছু চিনিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের এ প্রসঙ্গে বলে রাখি যে
যে এই রাস্তায় যেতে যেতে আপনারা বাঁদিকেই দেখতে পাবেন বন্দে ভারত রেস্টুরেন্ট। এই যে আমরা চলে এসেছি বন্দে ভারত রেস্টুরেন্টের কাছে। তো আপনারা যারা মিউজিয়ামে আসবেন ঘুরতে, এই জায়গা থেকেও খাওয়া দাওয়া করে নিতে পারেন। তাহলে ওই হাওড়া স্টেশন থেকে প্রায় 700 মিটারের দূরত্ব হাওড়া রেল মিউজিয়াম। আপনারা চাইলে হেঁটে চলে আসতে পারেন, আর না হলে টোটো করে নিতে পারেন। তো যেভাবেই যাক না কেন, যাওয়াটা খুব সহজ, কিন্তু কোনো অসুবিধা নেই। আমাদের রেল মিউজিয়ামের জন্য আরও একজন মানে সঙ্গীকে পেয়ে গেছি। তাকে নিয়ে আমাদের আজকে এই রেল মিউজিয়ামে যাত্রা শুরু হতে চলেছে। তো আমরা এখন টিকিট কাটবো, টিকিট কেটে আমরা কিন্তু এখন মিউজিয়ামে ঢুকবো। চলো তাহলে আমরা তো এবার যাওয়া যাক টিকিট কাটতে। যাকে আমরা এখন মাথাপিছু 30 টাকা করে টিকিট কেটে আমরা আগে মিউজিয়ামে প্রবেশ করি। তো আমরা প্রথমেই চেষ্টা করব যে এই যেহেতু মিউজিয়ামে আমরা প্রথমবার এসেছি, তো আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে একবার দেখানোর চেষ্টা করি দিনের আলো থাকাকালীন। কারণ আমরা এখানে অনেকটাই সময় স্টে করার চিন্তাভাবনা করে এসেছি আর কি, কিন্তু দিনের আলোতে যে এই অপরূপ যে এক সৌন্দর্য, সেইটা আমি কোনোভাবেই মিস করতে চাই না, এবং আমিও চাই আপনারাও খুব ভালোভাবে এই জায়গাগুলো উপভোগ করুন। আচ্ছা শোনো, আমরা এক এক করে আগে একটু পরিচয় হয়ে নিই। আজকে আমাদের যে সঙ্গীরা কারা এসছে, এ হলো সোমা মান্না আর তার হাজব্যান্ড। তো সোমা হচ্ছে আমার একই ডিপার্টমেন্টের, ফলে আমাদের আগের থেকে অনেকদিন ধরে পরিচয় ছিল, কিন্তু আমরা শুধু একটা প্ল্যানিংয়ের অভাবের জন্য এতদিন ধরে আমরা একত্রিত হতে পারিনি। ফাইনালি গত সপ্তাহে আমরা ফুল প্ল্যান করেছি, এবার আমরা অন্তত একটা প্রোগ্রাম অন্তত অ্যাটেন্ড করবোই। তো সেই উপলক্ষেই আমাদের এই রেল মিউজিয়াম ডেস্টিনেশনটা ঠিক করা হয়েছে, কি তাই তো? বাহ, তোমার নামটা কি বলে দাও তো একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনাদের একবার ঘুরে দেখাই। তো এখান থেকে দারুণ ছবি আসছে। বন্ধুরা, এই রেল মিউজিয়ামের শিশুদের জন্য অন্যতম আকর্ষণ রয়েছে টয় ট্রেন। এই টয় ট্রেনে চেপে আপনারা কিন্তু পুরো যে পার্ক এবং মিউজিয়াম চত্বরটা রয়েছে পুরো এক রাউন্ড ভালো করে সুন্দর করে সমস্ত কোণা দেখে আসতে পারবেন। আর এই টয় ট্রেনে চড়ার জন্য আপনাকে এক্সট্রা করে আরও 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমরা এখন আছি একদম পার্কের একদম মাঝামাঝি জায়গায়, একটু উঁচু একটা স্তম্ভ রয়েছে। এখান থেকে আপনি চোখ বুলালে পরে পার্কের চারিদিকটা একবার খুব সুন্দর করে দেখে নিতে পারবেন। দেখুন, টয় ট্রেনের জন্য যে স্টেশন মানে প্ল্যাটফর্মটা বানানো আছে, সেটা কিন্তু দেখতে একদম হুবহু হাওড়া স্টেশনের মতো। দেখুন বন্ধুরা, এখানে কত কত শিশুরা এখানে ফুটবল খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে। আমার কেন মনে হলো, দেখে মনে হলো এনারা বোধহয় রোজই এখানে বোধহয় আসেন। আর সত্যিই তো, চারদিকে এরকম কংক্রিটের জঙ্গলের মধ্যে এরকম এক টুকরো সবুজ পেলে কার মন না ভালো হয়ে যায় বলুন। বাচ্চা থেকে বুড়ো সবাই তো উৎফুল্ল হয়ে ওঠে এরকম এক টুকরো সবুজের হাতছানি পেলে। আমরাও কিছুক্ষণ এই ঘাসের গালিচায় বিশ্রাম নেওয়ার পরে উঠে পড়লাম চারদিকটা ঘুরে দেখার জন্য। এখন আমরা যে জায়গাটা এসেছি, এই যে আমরা বললাম না একটু আগে যে টয় ট্রেনের প্ল্যাটফর্মটা একদম হাওড়া স্টেশনের মতন দেখতে, ঠিক ওটার ভেতরে এসেছি। এখানেও দেখুন কত সুন্দর সুন্দর যে রেলওয়ে ট্র্যাক মানে মডেলিং হিসাবে সাজিয়ে রাখা হয়েছে। সমস্ত জায়গাগুলোকে কি করে তাদের যাত্রাপথটা দেখানো হয়েছে, বেশ ভালো লাগছে জায়গাটা। কিন্তু শুধু তাই নয়,
এই যে হাওড়া স্টেশনটাকে দূর থেকে কেমন দেখতে লাগে সেটারও একটা ছোট্ট মতো মডেল এখানে উপস্থাপিত করা হয়েছে। আমার কোনো দাবি নেই, জাস্ট এই ওপর থেকে কেমন লাগছে সেই জায়গাগুলোকে দেখছি আর কি। তারপর বলো তোমার কেমন লাগছে? ফার্স্ট ক্লাস। জাস্ট ফার্স্ট ক্লাস? ইয়েস। ঠিক আছে। এতক্ষণ আমরা রেল মিউজিয়ামের শুধু সামনের দিকের বাগানটাতেই ছিলাম, কিন্তু পিছন দিকে এসে দেখি ও মা, এখান দিয়ে একটা খুব সুন্দর রাস্তা, গাছে গাছপালায় ঘেরা একটা রাস্তা কি সুন্দর করে বেষ্টন করে এগিয়ে গেছে পার্কের সামনের দিকে। আপনি দেখুন এখানটা সত্যি এক টুকরো সবুজ এই কংক্রিটের জঙ্গলের মধ্যে। খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ আমরা দেখতে পাচ্ছি, অপূর্ব লাগছে কিন্তু এই জায়গাটা। আজকের এই বিকেলটা আমরা এখানে কাটানোর জন্য এসেছি, তো আমাদের এই সঙ্গী সাথীকে নিয়ে যে শোনো শুনছে না, খুদের সঙ্গে আমাদের শুনতে চাচ্ছে না, আমি কিছু বুঝতে পারছি না। মানে তোমার যদি কিছু বক্তব্য থাকে আমাদের কাছে রাখতে পারো, অসুবিধা নেই কিছু। কোনটা ভালো লাগছে বলো? যেন মনে হচ্ছে জেলখানায় বন্দি হয়ে আছে। আমি বন্দি কারাগারে। তাহলে বন্ধুরা আমরা এখানে টয় ট্রেনটা যে যায় ঘুরে আসে সারা এই পার্কের চত্বরটা, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা একটু গিয়ে দেখি যে এখানে অনেক শিশুরা এখানে লম্ফঝম্প করছে আর কি। হ্যাঁ, মনটাকে বাচ্চা রাখতে হবে, নাইলে জীবনটা পুরোপুরি কিন্তু ইসে হয়ে যাবে। যদি সম্ভব হয় ওকে একটু কোলে নিয়ে তুলতে পারো, অসুবিধা নেই। আর সমস্ত কিছু দেখানোর দায়িত্ব আমার কাছে আছে, আর ও যদি রাজি না হয় তাহলে ওকে রাজি করানোর দায়িত্ব আমার কাছে আছে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, দেখেছো সবকিছু কত রকম ভাবে করা যেতে পারে। কি তুমি একদম রাজি আছো তো আমার সাথে? হ্যাঁ, মাইক কি করে চলে গেছে? মাইক কি করে লেগে গেল? কি করে মাইক তো লেগে গেল? তো বলবে মাইক তো, মাইক দিয়ে বলতে হয় না কথা। আমরা যে কথা বলি তাহলে তুমি বুঝতে পারবে। না এখানে ছড়া বলবে। চলো চলো আসো, ফাস্ট 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 চলো 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 চলো। কত করে না? স্টেশনগুলোতে এই ধরনের লাইটগুলোই ব্যবহার করা হতো আর কি। এই যে লাইটগুলো দেখা যাচ্ছে সিগন্যালিং এর কাজে বোধহয় এগুলোই ব্যবহার। 1930 সালের আগে কাঁচরাপাড়া রেলওয়ে বিভাগে এই ধরনের পাখা ব্যবহার করা হতো। আচ্ছা, যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম পার্কের আরও একটি প্রান্তে। এই প্রান্তে পুরনো সমস্ত ট্রেনের বগি থেকে শুরু করে ইঞ্জিন সমস্ত কিছু এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই যেমন এই ট্রেনটার গায়ে লেখা আছে ইস্ট পাকিস্তান রেলওয়ে, তার মানে এই ট্রেনটা সম্ভবত বাংলাদেশে যাত্রী পরিবহনের কাজ করতো আর কি। আমার তো মনে হয়েছে যে বর্ডার সিনেমার মধ্যে এটাই বোধহয় দেখানো হয়েছিল আর কি, তাই না? ঠিক এরকম ধরনের ইঞ্জিনই দেখানো হয়েছিল না?
পাকিস্তানের দিকে। বুঝলাম। কি বুঝলে ভিতরে? বুঝতে পারলাম কিনা আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করি আর কি। তো এখান থেকে আর কি কয়লাগুলোকে নেওয়া হয়, কয়লাগুলোকে নিয়ে ঠিক এখানে দেওয়া হয়। এখানে যেহেতু আটকানো আছে, আর আমরা তো দেখেছি এই ব্যাপারগুলো আর কি। এখানে তুমি ওকে উঠবে মনে হচ্ছে। One, start! আচ্ছা, এটা দেখুন একদম বাসের মতো, তাই না? ঠিক বাস যেমন করে চলতো আর কি, এটাকে বলা রেল বাস। এটা বোধ হয় দেখুন, হ্যাঁ এখন বোধ হয় আর এটা চলে না আর কি। রেল বাস সম্পর্কিত একটা তথ্য দেওয়া আছে। আর ঠিক এই সময়টার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। ঠিক এই মুহূর্তটার সাক্ষী হব বলেই আমাদের এই বিকেলের দিকে আসা। চারদিকে আলোকমালায় সজ্জিত হয়ে কত সুন্দর দেখাচ্ছে না চারপাশটা। আর তার মধ্যেই সূর্যমুখী ফুলগুলো অনেকক্ষণ ধরেই আমার দৃষ্টি আকর্ষণ করছিল। আমি তাদের কাছে না গিয়ে আর থাকতে পারলাম না। শুধু কাছেই যাইনি, তার সঙ্গে তাদের লেন্সবন্দিও করলাম। যেহেতু এই মিউজিয়ামটা রাত 8টা অবধি খোলা থাকে, তাই আমাদের তাড়াহুড়োর কিছু নেই। সবেমাত্র তো সন্ধে হয়েছে। আর এই যে মিউজিয়ামের মূল যে গ্যালারিটা, হল অফ ফেম, সেইটা আমরা সন্ধ্যাবেলা দেখব বলেই রেখে দিয়েছি। তো আমরা এখন এই হল অফ ফেমের দিকেই যাওয়ার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, হল অফ ফেমের মধ্যে আর বিশেষ কিছু নয়। এখানে খুব সুন্দর যে সাজিয়ে রয়েছে যে কি করে সেই বিভিন্ন যে রেলওয়ে কোচ, হ্যাঁ রেলওয়ে ইঞ্জিন বা বিভিন্ন ক্যারিয়েজ, তার কি করে ইভলিউশনগুলো হয়েছে, তার বিবর্তনগুলো কি করে হয়েছে, তার এক একটা করে ধাপ কি করে পার করে এসে বর্তমানে যে আধুনিক ইঞ্জিন, হ্যাঁ আধুনিক LHB কোচ, হ্যাঁ বা আধুনিক যে এই যে কন্টেইনার, হ্যাঁ সেগুলো কি করে ধাপে ধাপে এই রেলওয়ের সিস্টেমের বা রেলওয়ের বিভিন্ন যন্ত্রাংশের উন্নতি ঘটেছে, সেগুলো খুব সুন্দরভাবে এখানে আলোকমালা বলুন বা এখানে একটা এটাকে আমরা বলতে পারি যে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না, যে এই আলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে আর কি, বা আলোকচিত্র বলতে পারেন বা আলোক ফ্রেমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভীষণ সুন্দর এই জায়গাটা, মানে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে আর কি। এই যে দেখুন, এটা আধুনিকতম রূপ রেলওয়ে এই মানে ইঞ্জিনগুলোর। এখন আমরা যত এগিয়ে যাব, যে আগে সেই ইঞ্জিনগুলো ঠিক কি অবস্থায় ছিল বা কীরকম ধাপ থেকে আজকে বর্তমান ইঞ্জিনে পরিণত হয়েছে, সেইগুলো আমরা দেখতে পাবো। সেই জন্য তো বন্ধুরা আপনাদের সামনে এত সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের বাড়িরও ছেলে মেয়েদেরকে নিয়ে একদিন চলে আসুন। মানে আমাদের এই ভিডিও দেখে তো তেমন কিছুই হবে না, আপনারা সামনে এসে সচক্ষে দেখে যান। আর কি করে আসতে হবে, কি করে পৌঁছাতে হবে, কত টাকা টিকিট লাগবে, সব অলরেডি বলে দিয়েছি। তো বন্ধুরা, এর পাশাপাশি আপনাদের কাছে আমার একটা আন্তরিক অনুরোধও রয়েছে। আপনারা আমার এই ভিডিওটাকে যতটা পারবেন আরও বেশি মানুষের কাছে শেয়ার করুন, যাতে তারাও যাতে এই সমস্ত জিনিসগুলো তারা দেখতে পায়। বন্ধুরা, রেলওয়ে মিউজিয়ামের এই জায়গাটা হলো অন্যতম আকর্ষণীয় জায়গা। এখানে এক্সক্লুসিভলি একটি পুরনো কয়লার ইঞ্জিন
খুব সম্ভবত সেটা এখানে মডেল হিসাবে রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা যেগুলো এতদিন মানে সেই 70-এর দশকে 80-র দশকে চলতে দেখেছেন, সেই ইঞ্জিনটাকে আপনারা খুব সামনে থেকে হাত দিয়ে স্পর্শ করে সব রকমভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় যে বাচ্চাদের আনন্দ এবং অনুভব করার একটা খুব সুন্দর একটা দ্রষ্টব্য স্থান কিন্তু এটা হতে পারে। মানে আমার কেন জানি মনে হচ্ছিল সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে, এই ইঞ্জিনগুলো দিয়ে যখন ট্রেন ছুটে যেত আর সেই ভীষণ কয়লার ধোঁয়া পেছন দিকে মানে লেজের মতো হয়ে থাকতো, অসাধারণ লাগতো। যাকে আপনাদেরকে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই ব্রিটিশ যুগের মানে সেই লাক্সারিয়াস ট্রেন বলতে পারেন বা রয়্যাল ট্রেন বলতে পারেন। এটা একটা দারুণ একটা অভিজ্ঞতা। এই জায়গাটা না মানে এতক্ষণ ধরে ঘুরতে ঘুরতে সময় পাচ্ছিলাম না, কিন্তু এখন আমার মনে হলো যে একটু ঘোরার দিকে আর মিউজিয়াম কভার করার দিকে মনোযোগ দেওয়ার পর মনে হলো এই জায়গাটা আমার কিন্তু বেশ ভালো লাগলো। যে আগে একটা ট্রেনের তার ভিতরকার বন্দোবস্ত কী ছিল, সেখানে খাবার দাবার আয়োজন, মনে হলো এই এখন যে কামরাটা কভার করলাম এটা খুব সম্ভবত ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে সেই সময়কালে বিশেষত ব্রিটিশ যুগে কী কী ব্যবস্থা ছিল সেটা আমরা খুব সম্ভব মানে খুব সহজেই বোঝা যাচ্ছে। সবচেয়ে বড় কথা সামনে থেকে চাক্ষুষ করার সুযোগ পেলাম আর কি। তো আমি বলতে চাই বন্ধুরা, আপনারা যারা এখনও রেল মিউজিয়ামে আসেননি, আমার মনে হয় আর দেরি না করে আপনারাও একদিন ছুটির দিন করে চলে আসুন। আর আমি সমস্ত কিছু টাইমিং থেকে শুরু করে সব কিছু বলে দিয়েছি যে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর খুব সুন্দর গার্ডেন, হ্যাঁ এরকম রেল মিউজিয়াম, বাচ্চাদের খেলার একটা বেশ ভালো জায়গা রয়েছে, হ্যাঁ টয় ট্রেন রয়েছে, ফুড কোর্ট রয়েছে, অনেক কিছু ব্যবস্থা রয়েছে। তো আমি বলতে চাই একটা কম্প্যাক্ট কম্বিনেশন কিন্তু। তো আপনারাও চলে আসুন। ধন্যবাদ বন্ধুরা। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর আপনাদের এই ফিডব্যাকই কিন্তু আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। তো বন্ধুরা দেখতে থাকুন। কেমন লাগলো? একদম ঐতিহাসিক ব্যাপার। হ্যাঁ, আমার মনে হলো সেই ফার্স্ট টাইম দেখলাম এই যে কাঠের ওয়াগন, কাঠের ট্রেন, আর ভিতরে একটা অ্যারিস্টোক্রেটিক ব্যবস্থাপনা আর কি। তো তখন একটা রয়্যাল ব্যাপার রয়েছে। তো ব্রিটিশরা সত্যি তাদের কমফোর্টের জন্য কত কিছু ব্যবস্থা তারা করেছিল আর কি। তো আমি ভিতরে শাওয়ার, হ্যাঁ ফ্রিজও রয়েছে, ভিতরে শাওয়ার, ও আমার শাওয়ার টাওয়ারের সব ব্যবস্থা রয়েছে। না এটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি ইঞ্জিনের ভেতরটার মধ্যে কী কী থাকে সেই জিনিসগুলো। মানে আমরা তো শুধু বাইকটা দেখি, তাই না? অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এখন প্রায় কটা বাজে একবার দেখুন, 18:35, মানে 6:30 বাজে। আর বোধহয় বেশি একটা দেরি করা যাবে না। হ্যাঁ, আমরা একটু ফুড কোর্টের দিকে যাব। তাহলে বন্ধুরা ফুড কোর্টের দিকে যেতে যেতে আমরা পার্কের চারপাশটা আর একবার দেখে নিই, কি বলুন? এই সন্ধ্যার আলো আঁধারিতে কি মোহময়ী লাগছে না পার্কটাকে। এই যে ফুড কোর্টের দিকে আমরা চলে এসেছি। এই ফুড কোর্টটা পার্কটায় ঢোকার পরে পরেই আপনারা দেখতে পাবেন। দিনের আলোতে পার্কটাকে যত সুন্দর লাগছিল, রাতের অন্ধকারেও পার্কটাকে যেন ততটাই সুন্দর লাগছে। আপনারা কি বলেন?
দেখো এখানে 30 টাকা আমরা অনেক কিছু পাচ্ছি, কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যাবে না কিন্তু। ভালো ভালো সাজিয়ে